কিন্তু দিন শেষে তা বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘমেয়াদী এক জটিলতায় পড়ে যেতে পারে বাংলাদেশ। নির্বাচনের আর 15 দিন বাকি। এই 15 দিনের মধ্যে নানান সম্ভাবনা উকিঝুঁকি বাড়ছে। কেউ বলছে নির্বাচন হবে, কেউ বলছে নির্বাচন হবে না, কেউ কেউ সন্দিহান, কিন্তু বুক ঠুকে কেউ বলতে পারছেন না যে নির্বাচনটা হবেই। আমি তো বলি হবে না, তবুও যদি আমি বলেছি যদি নির্বাচন যদি হয়ও, তাহলে একপক্ষীয় নির্বাচন হবে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নির্বাচন হবে, যে নির্বাচনের কোন রকম মান্যতা পাবে না আন্তর্জাতিক দুনিয়ায়। সেক্ষেত্রে এক এক ঘরে তো এক ঘরে তো হচ্ছে, টিকিট নিয়েও তো এক ঘরে হয়ে গেল। বাকি রইল সারা বিশ্বের নজর এই নির্বাচনের উপরে। এখন ইউনূস যতক্ষণ এই সিংহাসনে বসে আছেন না, জানবেন কোনো কিছুই নির্বিঘ্নে কিন্তু হবে না। তার মধ্যে একটা মেটিকুলাস ডিজাইন থাকবে। কিন্তু আমি বলেছিলাম নির্বাচনের আগে কিন্তু শুরু হয়ে যাবে এবং পরেও কিন্তু চলবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ। তার সূত্রপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। একে অপরকে গালাগাল এবং মারপিট দিয়ে শুরু হলো। নানান রকম ভিডিও আমার কাছে আসছে। যেমন এক নেতার, জামাতি নেতার একটা ভিডিও এসছে, তিনি মির্জা ফখরুলের, বিএনপি নেতা মির্জা ফখরুলের পূর্বপুরুষকে রাজাকার বলে ডেকে দিয়েছেন। তিনি বলেছেন যার পূর্বপুরুষ রাজাকার তার মুখে রাজাকারদের কথা মানায় না। একেবারে বিএনপিকে একেবারে ঠুকে দেওয়া, মির্জা ফখরুলকে ঠুকে দেওয়া মানে বিএনপিকে ঠুকে দেওয়া, অর্থাৎ বিএনপির সঙ্গে আমাদের জামাতিদের প্রকাশ্যে একটা বিরোধ লেগে গেল। এইবারেতে কি বিএনপি চুপ করে বসে থাকবে? বিএনপি চুপ করে বসে থাকবে না। কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, বিএনপি কিন্তু আবার আওয়ামী লীগ কেউ কিন্তু একে অপরের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। না আওয়ামী লীগ বলেছে, না বিএনপি কেউ বলেছে, নেতৃত্বের কথা বলছি, কেউ কিন্তু বলেননি। সুতরাং এখানে একটা সম্ভাবনা লুকিয়ে ছুড়িয়ে অঙ্ক একটা থাকলেও থাকতে পারে। কি অঙ্ক আছে তা আমি জানি না। এবং কালকে আবার একটা জানা গেল একটা দিন থেরাপির কথা গল্প বেরিয়েছে। এখন আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব, তিনি কোথাও ঢাকা ওই 8 আসনে বোধহয় দাঁড়িয়েছেন। হ্যাঁ, সেখানে তিনি এখন প্রচারে গেছিলেন। প্রচুর পচা ডিম তাকে, বা এমনি ডিম বা ভালো ডিম তাকে মারা হয়েছে। এখন মারার পরেতে তারপরে দেখা যাচ্ছে একটা ডিমের বাড়ি এসে ধারা বললো আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি, তার একেবারে মাথায়। তার ডিমের আঘাত কতটা আমি জানি না। এটা এত তুলোর শরীর তো নুনির শরীর হয়ে গেছে। 17 মাসে খেয়ে দিয়ে মোটা হয়ে হাঁসের মাংস টাংস খেয়েছে না, সব তো মোটা সোটা হয়ে গায়ে চর্বি হয়ে গেছে। এখন ফুলের গায়ে মূর্ছা যাচ্ছে। মূর্ছা যাচ্ছে কি, তারপরে দেখলাম একটা ছবি, সেটা হচ্ছে মাথায় ব্যান্ডেজ, ডিমের গায়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে, তাও আবার টুপির ওপরে ব্যান্ডেজ করা হয়েছে। মেটিকুলাস ডিজাইনের আর কি কি হতে পারে। আবার একজনের দেখলাম হাতে প্লাস্টার, একজন দুজন এরকম করে হাতটা দেখাচ্ছে। তার মানে ডিম মেরে হাত ভেঙে দিয়েছে, যা পৃথিবীতে একটা অসম্ভবের পর্যায়ে বলে। ওই জন্য বলছি ফুলের আঘাতে মূর্ছা যাচ্ছে এরা। এই যে সেখানে একজন দেখা গেল, একজন একেবারে প্রাণপাত করে তাকে আটকানোর চেষ্টা করছেন। আবার একটা ভিডিও আমি দেখে তো অবাক, আরে কিছুদিন আগে তাকেই তো একদম বোমা পাওয়া গেছে, বোমা সহ পাওয়া গেছে বলে, আওয়ামী লীগ বলে তাকেই তো ধরা হয়েছিল, ধরে হিরি করে তাকে পুলিশে নিয়ে যাওয়া হচ্ছে। তাকেই দেখলাম আবার নাসিরুদ্দিন পাটোয়ারিকে একেবারে মানে বুক দিয়ে আগলে রাখতে। তার মানে তিনি কি কোয়ার্টার চেঞ্জ করে ফেললেন? এই কিন্তু কোয়ার্টার চেঞ্জ করার ব্যাপারটা কিন্তু আমাদের এই বাংলায় কিন্তু আছে। এই বাংলার রাজনীতি কিন্তু ওই বাংলার থেকে খুব একটা কম নয়, কিন্তু আমাদের এখানে তো হিংসা হয় না। আপনাদের ওখানে যেমন কেটে ঝুলিয়ে দিচ্ছে, পুকুরে ফেলে লাশ ভাসিয়ে দিচ্ছে, এরকম কিন্তু হয় না। আমাদের এখানে কি হয়, বা আমাদের এখানে গ্রামে গঞ্জে যে সমস্ত আছে, ধরুন সিপিএম 34 বছর রাজত্ব করেছে, 34 বছর রাজত্বে সিপিএম তো খুব কামিয়েছে, যারা যারা ছিল তারা যারা যা কামানোর কামিয়ে নিয়েছে। এই 34 বছর রাজত্বের পর যখন সেখানে তৃণমূল যখন এলো, তখন বেধড়ক পেটানি,
মার মার এমন পেরাতে শুরু করলো, সব পালিয়ে গেল। কংগ্রেসের আমল থেকে যখন সিপিএম এলো, সে একই ঘটনা ঘটেছিল। পরে দেখা গেল সিপিএম কংগ্রেসের পলাতক কর্মীগুলো সব সিপিএম এর নাম লিখিয়ে আবার ফিরে এলো। আবার পরে দেখা গেল এই যে তৃণমূলের হাতে যারা মার খেয়েছিল এতদিন 34 বছরের শাসন করা সিপিএম এর, তারা সমস্ত এসে টুকটুক করে তৃণমূলের নাম ঢুকিয়ে তারা কিন্তু আবার যে যার গ্রামে ফিরে গেল এবং তৃণমূল সমর্থক হয়ে গেল। দেখুন, ক্ষমতা কোনোদিন কারো চিরকাল থাকে না, আবার একদিন ক্ষমতার হস্তান্তর হবে। যেমন 97 সালে সম্ভবত যখন বামফ্রন্ট সরকার 77 সালে ক্ষমতা এসছে, 97 সালে তখন 4 বারের ক্ষমতা শেষ হয়ে 5 বারের পঞ্চম দফা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বামফ্রন্ট। তখন জ্যোতি বসু ডাক দিলেন যে আমরা পঞ্চম বামফ্রন্ট সরকার গড়ব, সবাই মিলে আমাদের সহযোগিতা করুন। সেই সময় একজন প্রতাপ দুর্দণ্ড প্রতাপ একজন মন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছেন কলিমুদ্দিন শামস। একদিন আমি কলিমুদ্দিন শামসের বাড়ি গেছি, তো রাত্রিবেলা গল্প করতে করতে কলিমুদ্দিন শামস হঠাৎ আমার বললেন যে জানো তরুণ, আমরা এই নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, তখন আমার বললেন আমরাও একদিন চলে যাবো। আমি বললাম কি বলছেন? তখন 20 বছর রাজত্ব হয়ে গেছে, 25 বছরে পা দেবে। আমরা আপনারা পঞ্চম বামফ্রন্ট সরকার গড়তে যাচ্ছেন, এই সময় আপনি বলছেন যে আমরা চলে যাব? বলে হ্যাঁ। আমি কি কোন অর্থে আপনি বলছেন? বলে ভোট হয় না একটা ওয়েবে, যেদিনকে একটা ওয়েব আসবে না সেদিনকে কোনো দল, কোনো প্রচার, কোনো মানে এ নেই, তোমার এ নেই, অর্থ নেই, তাকে দিয়ে তুমি দাবিয়ে রাখতে পারবে সেই জোয়ারে কিন্তু ভোটের যে ওয়েব থাকবে সেই ওয়েবে কিন্তু আমরা কিন্তু ভেসে যাব। উনি বলেছিলেন 1997 সালে, সেটা মানে ওনার কথাটা অক্ষরে অক্ষরে মিললেও 2011 সালে তখন এই দুনিয়া তিনি নেই। এরকম চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। এই যে মোহাম্মদ ইউনূস, তিনি যেটা ভাবছেন তিনি এই সমস্ত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি থেকে যাবেন আজীবন, তার কারণ তিনি তো নির্বাচনের দিন ঘোষণা করলো, নির্বাচনের গণনার দিন ঘোষণা করেননি এবং জয়ী বা বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার দিনের কথাও ঘোষণা করেননি। তার মানে আবার তিনি পরবর্তীকালে বলে দিলেন যে ফল প্রকাশে দেরি হতে পারে। তার মানে যদি নির্বাচনটা হয়ও, তারপরে উনি ফল প্রকাশ করে উনি কিন্তু সিংহাসন ছাড়বেন না। যদি মনে করেন উনি সিংহাসন ছাড়বেন, আমি বলেছিলাম দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। সুতরাং আপনারা যদি মনে করেন যে নির্বাচনের একটা যে দলই জিতে, যেভাবেই হোক না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিতে আসুন, তিনি নির্বাচনে ফলাফল ঘোষণা করে তিনি সরকারকে হস্তান্তর করে দেবেন ক্ষমতা, একদম ভুল কথা। তিনি একেবারে ওখানে ঘেরে বসে তিনি আজন্ম যতদিন বেঁচে আছেন, হিক্কা তোলা পর্যন্ত, ততদিন কিন্তু উনি মানে রাজত্ব করে যাবেন। শেষ পর্যন্ত ওনার যে কি হবে যেহেতু ঈশ্বরই জানে। এখনো পর্যন্ত যা আছে সব তো ঠিকই আছে। তবে একটা বড় খবর আপনাদের দিয়ে রাখি, খুব শিগগিরই একটা বিদ্যুৎ নিয়ে আপনাদের কিন্তু বড় খবর হবে, আদানির বিদ্যুৎ নিয়ে বড় খবর হবে, সেটার দিকে নজর রাখবেন। জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চায় আমেরিকা। সম্প্রতি এমন খবর প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেয় মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলোকে বাদ দিয়ে জামায়াতকে কেন হাতে রাখতে চায় ট্রাম্পের আমেরিকা? এ নিয়ে কানাঘুষা কিন্তু ছিলই। গত বছরের সেপ্টেম্বরে এ নিয়ে বিস্তারিত প্রকাশ করে ভারতের জনপ্রিয় পত্রিকা এই সময়। এরপর আলোচনায় সম্প্রতি এই ফাঁস হওয়া ফোন কল, যাতে পরিষ্কার হয় জামায়াতকেই মনে মনে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। Our position is with regards to Jamaat. We're going to talk to Jamaat. We're going to talk to FSI. We're going to talk to Islamic League. We want them to be our friends. We want you to pick up the phone and say. তা তো বোঝা গেল, কিন্তু এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি আওয়াজ তুলেছে সেটা হলো জামায়াতকেই কেন লাগবে আমেরিকার? ঘটনা আসলে কি? গত সেপ্টেম্বরে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব 3, ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক জামায়াতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন। তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি। সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। বিশেষ করে 5টি কারণে তারা জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। 1,
তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। 2, তাদের আচরণ খুব ভদ্র সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। 3, তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ